আসসালামু আলাইকুম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আমরা আজকে আলোচনা করব কি সেটা শিরোনাম দেখেই আশা করি বুঝতে পারছেন। গতকালের যেই ডেস্টিনির বোর্ড মিটিং গেল, এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব আর কি। তো আমি এখন যে আলোচনাগুলো করব সবই হচ্ছে আমার ব্যক্তিগত পর্যালোচনা বা ব্যক্তিগত পুনর্মূল্যায়ন। এটা অফিসিয়াল কোনো বক্তব্য না, মানে ডেস্টিনির অফিসিয়াল কোনো বক্তব্য না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইভ্যালুয়েশন বা মূল্যায়ন, যাই বলেন না কেন, এটা আমার ব্যক্তিগত। তো এই কারণে আমি অফিসিয়াল বক্তব্যের জন্য, যদি আপনাদের অফিসিয়াল বক্তব্যের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা সরাসরি আলিস সেন্টারে যোগাযোগ করবেন। আমি আমার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত মূল্যায়ন আমি শেয়ার করছি আপনাদের সাথে একজন বিনিয়োগকারী হিসেবে আমার পক্ষ থেকে। তো আমার বক্তব্যগুলো আমি সর্বোচ্চ অথেন্টিসিটি নিয়েই বলার চেষ্টা করছি। তারপরেও শতভাগ অথেন্টিক তথ্য পাওয়ার জন্য আপনারা সরাসরি আলিস সেন্টারে যোগাযোগ করবেন, এই হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ। তো আসেন আমরা আলোচনায় চলে যাই। গতকাল কিন্তু সারাদিন একটা কর্মব্যস্ত সময় পার করেছে আলিস সেন্টারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে যারা আছেন, ওনারা সবাই। সেই সকাল থেকে শুরু করে একদম দীর্ঘ রাত 9টা 9:30 পর্যন্ত কিন্তু ব্যস্ত সময় কাটিয়েছেন ওনারা। সকালে 9টার সময় কার্যক্রম শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত যেই ধারাবাহিক কার্যক্রমের ভিতরে সেই কমিটিগুলোর মিটিং ছিল। আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে ফিন্যান্স কমিটি, অডিট কমিটি বা এই যে বিভিন্ন সাব কমিটিগুলো আছে, ওনাদের মিটিং ছিল। দেন বিকাল 5টা থেকে শুরু হয় 2000 লিমিটেডের বোর্ড মিটিং। তো আমি ছিলাম কালকে আলিস সেন্টারে গিয়েছিলাম, নিজে থেকেই উপস্থিত হয়ে দেখেছি বিষয়গুলো। আমি ব্যক্তিগতভাবে মানে বলতে পারেন যে আমি ব্যক্তিগতভাবে খুব ব্যক্তিগতভাবে মোটিভেট এই জন্য যে কোনো কাজ করার ক্ষেত্রে টোটাল যেই একটা দল থাকে বা একটা কমিউনিটি থাকে, সেই কমিউনিটির একটা বন্ডিং লাগে। তো এই যে এখনকার আলিস সেন্টারের ফর্মুলেশনে যারা আছেন, তাদের ভিতরে কিন্তু একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। বিশেষ করে সবার ভিতরে একটা চমৎকার টিউনিং হয়ে গেছে, যেটা যে কোনো কার্যক্রমকে, যে কোনো সাংগঠনিক কার্যক্রমকে গুছিয়ে নিয়ে আসার জন্য দলের ভিতরে যে টিউনিংটা লাগে বা যে স্পিরিটটা লাগে, আমি গতকালকে সবার ভেতরে সেই স্পিরিট, সেই টিউনিং দেখতে পেয়েছি। এই কারণে আমি খুব মোটিভেটেড। তো আমি গতকালের কার্যক্রমের যতটুকু আমি জানতে পেরেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। যেমন গতকালের অনেকগুলো আলোচনার একটা আলোচনা ছিল যে মিটিংগুলোকে কন্টিনিউ করার বিষয়ে সবার সাথে একাত্মতা পোষণ করা এবং সবার সাথে একটা সমন্বয় করা। এবং গতকালেও প্রতি সপ্তাহে না হলেও অন্তত ঘন ঘন শনিবার মিটিংগুলো যেন করা যায়, সেই ব্যাপারে কিন্তু সবাই কিন্তু মানে একাত্মতা পোষণ করেছেন। সেটা হয়তো বা সামনে আমরা সপ্তাহেও দেখতে পারি। একসময় তো আমরা দেখতে পেয়েছি মাসে একটা হতো। আমরা গতকালের মিটিংয়ের পর্যালোচনা যদি বলি, আমরা দেখলাম যে এখন 15 দিন পরেই একটা মিটিং হলো। তো কাজের গতি যেভাবে বাড়ছে, সামনে হয়তো বা এটা মাসেও সপ্তাহেও হয়তো বা হতে পারে। তো শনিবারে মিটিং করার ক্ষেত্রে সবাইকে নিয়ে টোটাল একটা সমন্বয়ের সিদ্ধান্তে আসা হয়েছে যে মিটিংগুলো বেসিক্যালি শনিবারেই করা হবে এবং আরও ঘন ঘন হয়তো বা সামনে করা হবে ইনশাআল্লাহ। এটা একটা বিষয়। তারপর আমাদের যে কমিটিগুলো আছে, সেই কমিটিগুলোকে আরও রিফরমেশন করার জন্য আরও বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং আরও বেশ কিছু কমিটি হয়তো বা সামনে আমরা দেখতে পাবো এবং আরও বেশ কিছু সাংগঠনিক কাজ হয়তো বা এই পরিচালনা পর্ষদের পক্ষ থেকে হাতে নেওয়া হবে, সেটাও হয়তো আমরা দেখতে পাবো। এটি একটি বিষয়।
আর গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে গতকালের বোর্ড মিটিংয়ের অনেকগুলো এজেন্ডার মধ্যে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল ব্যাংক অ্যাকাউন্টের যেই সিগনেটরি, সেই সিগনেটরির চূড়ান্ত নির্বাচন। তো আমি যতদূর জানতে পেরেছি যে গতকালের বোর্ড মিটিংয়ে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এবং রাষ্ট্রীয়ভাবে যারা এসেছেন তাদের পক্ষ থেকে দু একজন, এবং আমাদের যে মালিক পক্ষ, এই মালিক পক্ষে শেয়ার হোল্ডার হিসেবে যারা আছেন তাদের পক্ষ থেকে দু একজন, এই রকম করে গোটা কয়েকজনের সমন্বয়ে একটা ম্যান্ডেটরি অথরিটি সিলেকশন করা হয়েছে, যারা মূলত ডেস্টিনির ব্যাংক অ্যাকাউন্টগুলোর সিগনেটরির রেসপন্সিবিলিটি অথরাইজ করবেন। তো এটা কিন্তু অনেক বড় একটা কাজ হয়ে গেছে আমি মনে করি। এখন কেন এটা বললাম, যে দেখেন আমাদের 2022 সালে এই রাষ্ট্রীয় কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড হয়ে গেল, হওয়ার পর বিগত 2 বছর লেগেছে শুধু ব্যাংক অ্যাকাউন্টের দায়িত্ব নিয়ে রেসপন্সিবল অথরিটি কে হবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে। তো দীর্ঘদিন পরে হলেও এটা হয়েছে, এর আগে এটা হয়নি। কেন হয়নি আপনারা জানেন? আপনারা জেনে অবাক হবেন যে আসলে যে যারা পদত্যাগ করে চলে গেছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে মেন্টালি হ্যারাসমেন্টের পরিস্থিতিতে ফেলা হয়েছে, তাদেরকে মেন্টালি হ্যারাস করা হয়েছে। যেমন এরা তো আমাদের মতো ডেস্টিনির প্রতি এত ডেডিকেটেড ওনারা হবেন না, এটাই স্বাভাবিক। ওনারা এসেছেন প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বাভাবিক করতে। এখন আমাদের লোকদের কাছ থেকে যদি ওনারা প্রেশার পান, কর্পোরেট প্রেশার, তাহলে তো ওনাদের জন্য জিনিসটা বিব্রতকর। যেমন আমি যত দূর জানি, আমাদের যিনি প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, ওনার মোবাইলে, ওনার হোয়াটসঅ্যাপে অসংখ্য SMS পাঠানো হয়েছে। এটা পাঠিয়েছে বিভিন্নভাবে যে সংঘবদ্ধ দালাল গোষ্ঠী, রফিকুল আমিনের যে দালালগুলো আছে, তারা এমনভাবে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে যে, যেমন ধরেন উনি একজন বয়স্ক মানুষ, বিচারপতি মঈনুল ইসলাম, তার উপর আবার উনি বাংলাদেশের একজন বিচারপতি, তো ওনার তো খায়া দেয় এত ঠেকা পড়ে না এখানকার নোংরামিতে সম্পৃক্ত হওয়ার। ওনার মোবাইলে বিভিন্নভাবে মেসেজ পাঠানো হয়েছে, টাকা ফেরত চাই, এই চাই, আপনি দায়িত্ব আসছেন অতএব টাকা ফেরত দিবেন, এই দিবেন সেই দিবেন। তো এই ভদ্রলোক এই নোংরামি দেখেই কিন্তু উনি চলে গেছে। তারপর ফখরুদ্দিন সাহেব যখন চেয়ারম্যান ছিলেন তখনও ওই সেম ঘটনাগুলো ঘটানো হয়েছে। মানে যখনই একটা বন্ডিং তৈরি হতে যাচ্ছে বা যাচ্ছিল, তখনই কিন্তু এই বাটপারের দল কিন্তু এই ফাজলামিগুলো করেছে, এবং এই কাজগুলো করার মাধ্যমে সেই ব্যক্তিগুলোকে বিব্রত করায় তারা একসময় বিরক্ত হয়ে চলে গেছে। তো আই এম অ্যাফ্রেড অফ রানিং চেয়ারম্যান, বা যিনি এখন রানিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন সামনে হয়তো বা করবেন, জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার ব্যাপারেও হয়তো বা এরকম তামসা করতে পারে বাটপারের দল। তো এই ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে বিনিয়োগকারী হিসেবে, কারণ ওনারা কিন্তু একটা বন্ডিং তৈরি করে ফেলেছেন চমৎকার, এবং ওনার আন্তরিকতা নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো মানে সন্দেহ নাই। ওনার আন্তরিকতা নিয়ে কোনো ঘাটতি আছে বলে আমি মনে করি না। গতকাল সারাদিন হোল ডে অ্যাক্টিভিটিসের পর রাতের বেলা যখন উনি বিদায় নেন, মিটিং তো হয়, বোর্ড মিটিং তো 11 তলায়, সারাদিন ওনার 11 তলাতেই ছিলেন। পরবর্তীতে 11 তলার মিটিং শেষ করে রাত্রেবেলা বিদায় নেওয়ার সময় উনি ওনার আশেপাশের যারা ব্যারিস্টার বা ওনার সহযোগী আছেন, পিএস যারা আছেন, সবাইকে নিয়ে কিন্তু উনি মানে আলিসের 6 তলায় এসেছেন, যেখানে অ্যাডমিনিস্ট্রেশনাল আরও কিছু অ্যাক্টিভিটিস হয়। এসে সকল স্টাফদের সাথে দেখা করে তাদের সাথে কথা বলে বিদায় নিয়েছেন, এবং ওনার বক্তব্য ছিল এরকম যে সারাদিন তো আমরা পরিশ্রম করলাম, তো 5 তলায় 6 তলায় তো আসা হয়নি, আপনারা কে কী করছেন, আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসলাম। তার মানে দেখেন উনি যথেষ্ট আন্তরিক, এবং সবার প্রতি ওনার একটা কমিটমেন্ট তৈরি হয়ে গেছে, সবার সাথে ওনার একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছে, এবং আমাদের ডেস্টিনির স্টাফ রিলেটেড যারা আছেন তারাও কিন্তু ওনার সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে এবং একটা আন্তরিক রিলেশনের ভিতরে কিন্তু তারা চলে গেছেন, এবং সবাই আন্তরিকতার সাথেই কিন্তু কনভারসেশন করছিলেন, আমি যেটা দেখতে পাচ্ছিলাম। তার মানে টিম স্পিরিটটা খুবই গুরুত্বপূর্ণ দরকার, সেটা অলরেডি হয়ে গেছে, এবং সবাই সেই বন্ডিংটা নিয়েই কিন্তু একসাথে কাজ করছেন। অতএব এই জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ সিমটম আমাদের সমস্যার সমাধানের জন্য। আবার আরেকটা বিষয়, অনেকেই বলে থাকেন যে ভাই এত মিটিং করে কি হবে, এত মিটিং করে কি হবে। আচ্ছা, আপনি যদি সিলভার এক্সিকিউটিভ হয়ে থাকেন, ধরলাম আপনি একজন সিলভার এক্সিকিউটিভ ছিলেন ডেস্টিনিতে, তো ওই সিলভার এক্সিকিউটিভ হওয়ার জন্য আপনি কয়টা মিটিং করছেন? 200-300 মিটিং করছেন না? তো এক সিলভার এক্সিকিউটিভ হওয়ার জন্য আপনি যদি 200-300 মিটিং করতে পারেন,
তাইলে ডেস্টিনির মতো একটা প্রতিষ্ঠান যেটা 10 বছর বন্ধ ছিল, এটা ঠিক করতে কি কয়েকশো মিটিং করতে হবে না? এত অস্থির হয়ে যান কেন ভাই? তাহলে এবার হিসাব করেন, গোল্ড হইতে গিয়ে কয়টা মিটিং করছিলেন, প্লাটিনাম হইতে গেলে কয়টা মিটিং করছিলেন, পিএইচডি হওয়ার জন্য কয়টা মিটিং করছিলেন? তখন তো বলেন না এত মিটিং কেন, এত মিটিং কেন? তাহলে এখন এত বড় একটা প্রতিষ্ঠান তার কার্যক্রম স্বাভাবিকভাবে করতে যাবে, সেটা করতে গিয়ে মিটিং করতে হবে, মিটিং করতে হবে। এখন আপনি এই কথা কেন বলেন যে এত মিটিং কেন, এত মিটিং কেন? এগুলো তো আসলে কমন সেন্স দিয়ে আপনি বিচার বিবেচনা করলেই তো আপনার বোঝা উচিত যে আসলে মিটিংই তো করতে হবে। প্রতিষ্ঠানের কাজ কি? মিটিংই তো করা। মিটিং করাই তো প্রতিষ্ঠানের কাজ। যখন কোম্পানির কার্যক্রম স্বাভাবিক ছিল তখন মিটিং হয় নাই? তখন তো সপ্তাহে সপ্তাহে তো মিটিং হইতো। তো এখনও সপ্তাহে সপ্তাহে মিটিং হবে। তো এখন এই কথা বলেন কেন এত মিটিং হয় কেন? তো মিটিংই তো হবে ভাই। বিচার বিবেচনা করে, যাচাই বাছাই করে, নিজের বিবেক দিয়ে, বিবেক খাটায় কথা বলেন, বিবেক খাটায় পরিস্থিতি পর্যালোচনা করেন, তাহলে সব উত্তর পেয়ে যাবেন। ওয়েল, আসি আর একটা আলোচনায়। গতকালকে আমরা আরও একজন ব্যক্তিকে দেখলাম। উনি হচ্ছেন আমাদের অডিটের দায়িত্বে যিনি ছিলেন আগে, মাহবুবুর রহমান। আপনারা ওনাকে অনেকেই অডিট মাহবুব নামে চিনেন। তো ওনার সাথে আমার দেখা হইলো, কথাবার্তা বললাম। এটা নিয়ে অবশ্য আমাদের আলী সেন্টারে অনেকে একটু আতঙ্কিত বা একটু টেনশনে আছেন যে আমরা অডিট তো করতে চাই, কিন্তু এই লোক তো রফিকুল আমিনের লোক। অনেকের মধ্যে এই বক্তব্য আমি দেখেছি। তো অডিট যেই রুলস মেনটেন করে করতে হয়, সেই রুলস মেনটেন করে অডিট করতে হবে। পৃথিবীর যেই ইউনিভার্সাল যেই ফর্মুলা, সেই ফর্মুলাতে তো অডিট করতে হয়। তো এই লোক ইউনিভার্সাল ফর্মুলার বাইরে তো অডিট করতে পারবে না। উনি অডিট করলেও তো এই রুলসের ভেতর থেকে অডিট করতে হবে। তো সমস্যা কি, করুক না। আর রফিকুল আমিন উনি যেই পরিমাণ মানে সিস্টেমের ডিস্টেবিলাইজ সিস্টেমকে যে পরিমাণ ডিস্টেবিলাইজ করেছেন গত 12 বছরে, 2000 থেকে 2012 এর ভিতরে, তাতে রফিকুল আমিন নিজেও যদি এখন অডিট করে তারপরেও উনি ওনার অনেক মানে কুকীর্তি প্রকাশ পেয়ে যাবে। অতএব ওই অডিট মাহবুব এসে উনি অডিট করার দায়িত্ব যদি নেন, অসুবিধা কি? এত টেনশন করেন না ভাই, আমরা চাই অডিট শুরু হোক। অডিট শুরু হইলেই অনেক কিছুই কিন্তু বের হয়ে আসবে। অতএব এটা টেনশনের কিছু নেই। যারা আলী সেন্টারের যারা টেনশন করছেন যে এই লোক তো রফিকুল আমিনের লোক, সে অডিট করলে তো রফিকুল আমিনের পক্ষে যাবে, এই টেনশন করেন না ভাই। অডিট শুরু হোক, অডিট শুরু হইলেই বুঝতে পারবেন। আর একটা অডিট হওয়ার পরেই তো এটা চূড়ান্ত না। এই অডিটকে ক্রস চেক করার তো আবার আরেকটা ফার্মকে অডিট করানো যেতে পারে। সমস্যা কি? অডিটটা শুরু হইতে দেন। এটি একটি আপডেট ছিল, অডিট মাহবুবের আপডেট। আর আরেকটি আপডেট হলো, আমি যতদূর জানতে পেরেছি, বৈশাখীর টোটাল হিসাবগুলোর জন্য কিন্তু আবার গতকালকে সিরাজম মনির সাহেবকে কিন্তু মিটিংয়ে ধরা হয়েছে। মানে ওই বাটপাড়ের দল, দালাল যেগুলো আছে, বেকুব, এগুলো তো জানে না আসলে গদাম কোন দিক দিয়ে যাইতেছে। এগুলো তো লাফাইতেছে। আসলে কি হইতেছে, মাইটটা কোন দিকে হইতেছে, এটা কিন্তু রফিকুল আমিন কিন্তু ঠিকই বুঝতেছে, কিন্তু দালালগুলো বুঝতেছে না। যাই হোক, ওরা লাফাইতেছে, ওরা লাফাক। তো যাই হোক, যেটা বলছিলাম, মিটিংয়ের ভিতরে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সিরাজম মনির সাহেবকে এই ব্যাপারে জবাবদিহি করা হয়েছে। তো তখন ওনার বক্তব্য ছিল যে আসলে আমি তো এটার দায়িত্বে ছিলাম না, আমি ছিলাম পাহারাদার। গত মিটিংয়ের আগে উনি এটা বলছেন, এতেও উনি এটা বলছেন। তো ওনাকে বলেছে ঠিক আছে, ওকে, তাইলে গত কিছুদিন আগ পর্যন্ত, মানে নতুন বোর্ডের নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত যে কাজগুলো হয়েছে সেগুলোর হিসাবের জন্য সিরাজুম মনির সাহেবকে ভাউচার জমা দিতে বলা হয়েছে। মানে রফিকুল আমিনের এই পক্ষ থেকে যারা টাকা নিয়েছে বৈশাখী থেকে বিগত দিনগুলোতে, বিগত এই কিছুদিন আগ, গত 10-12 বছরে, এদের সবার কাছ থেকে ভাউচার নিয়ে এই বোর্ডের কাছে জমা দিতে বলা হয়েছে। উনি বলছে বিভিন্ন পারপাসে খরচ হয়েছে, প্রয়োজনে খরচ হয়েছে। সিরাজুমনি সাহেবের বক্তব্য এটা আর কি। তো বোর্ডের বক্তব্য ঠিক আছে, খরচ হয়েছে, কোন পারপাসে কী খরচ হয়েছে এটা ভাউচার রেডি করে আপনারা আমাদেরকে জমা দেন, সমস্যা কি? এবং আমি আরেকটু তথ্য যেটা জানতে পেরেছি যে কিছুদিন আগে এই 2000 লিমিটেডের বোর্ড, মানে পর্ষদের একটা অংশ, ওনারা বৈশাখীতে যে মিটিং করেছেন এবং বৈশাখীর কাছে 2000 লিমিটেড একটা বড় অ্যামাউন্ট পাওনা। তো বৈশাখীকে বলা হয়েছে প্রতি মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে এই পাওনাটা পরিশোধ করতে। তো এটাও আমাদের জন্য প্লাস পয়েন্ট, কারণ বর্তমানে ভূঁইয়া সাহেব তো মানে মারা যাওয়ার পর, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, ভূঁইয়া সাহেবের চলে যাওয়ার পর তো এখানে ফিন্যান্স করার মতো এরকম উল্লেখযোগ্য কোনো ব্যক্তি
এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই প্রতিষ্ঠানের কার্যক্রম আগায় নিতে গেলে তো ফিনান্স লাগবে। তো বৈশাখীর বিষয় যেগুলো আছে সেগুলো নিয়েও একটা সিদ্ধান্ত হয়েছে। আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি যতদূর জানতে পেরেছি গতকালের মিটিংয়ে, যেটা যে আমাদের চিটাগাং সহ সারা দেশে যে ডেস্টিনির নামে 2000 লিমিটেডের নামে আর কি যেই প্রতিষ্ঠানগুলো বা যে সম্পদগুলো আছে এইগুলো কে ভোগ দখল করছে বা কে কোথায় আছেন তাদের বরাবর একটা চিঠি ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সবাইকে চিঠি দিয়ে জানানো হবে এবং সবার কাছ থেকে শোকজ নোটিশের বিপরীতে সবার জবাব চাওয়া হবে যে সম্পত্তিগুলো যেখানে যে দায়িত্বে ভোগ দখল করছেন সেগুলো কিভাবে কোন দায়িত্বে কাদের মাধ্যমে পেয়েছিলেন বর্তমান বোর্ডের কাছে জবাব দিতে বলা হবে। এরকমভাবে কিছু চিঠি ইস্যু করা হবে এই সম্পত্তিগুলোর ভোগ দখলকারী ব্যক্তিদের বরাবর। আমি এটাও আর একটি তথ্য জানতে পেরেছি, যতদূর জানতে পেরেছি। এটাও কিন্তু আমাদের জন্য একটা ভালো খবর বলে আমি মনে করি। আক্তারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ থেকে লিখেছেন, নতুন কিছু কি আছে? নতুন কিছু তো আছে, আমি যতদূর সম্ভব চেষ্টা করছি লাইভে বলার চেষ্টা করছি। গতকালের মিটিংয়ে আমি তো সারাদিনই কম বেশি আলিসে ছিলাম, তো আমি আমার অবস্থান থেকে বিনিয়োগকারী হিসেবে সরেজমিনে মুভিং করে যতটুকু তথ্য জানতে পেরেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। বিস্তারিত জানার জন্য আপনারা প্রয়োজনে আলী সেন্টারের দিকে সময় সুযোগ হলে আসবেন। তো ধন্যবাদ জনাব আক্তারুজ্জামান, আপনার কমেন্টের রিপ্লাই আশা করি পেয়ে গেছেন। এনিওয়ে, আমি যেই বক্তব্যে ছিলাম, তার মানে দেখেন যারা সম্পত্তিগুলো ভোগ দখল করছে ডেস্টিনি 2000 লিমিটেডের, তাদের বরাবর চিঠি ইস্যুর একটা সিদ্ধান্ত আসছে। এটাও কিন্তু আমাদের বোর্ডের কার্যক্রমের একটা অংশ গতকালকে ছিল, আমি যতদূর জানতে পেরেছি। তাহলে সব কিছু মিলে চিন্তা করেন, এই যে এত 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 অর্গানাইজ ডিসিশন নেওয়া হলো এবং এত এত এক্সিকিউটিভ স্টেপ নেওয়া হলো, এইগুলো মিটিংয়ে না বসলে কি নেওয়া যেত? না। তাহলে মিটিংয়ে তো বসতে হবে। আপনারা বলেন এত মিটিং করে কী হবে, এত মিটিং করে কী হবে? আজব তো ভাই, এই কথা বললেন না। ওনাদেরকে মিটিং করতে দেন আর আমরা আমাদের অবস্থান থেকে সচেতন থাকি, তাহলেই জিনিসগুলো ভালো একটা ফরমেশনে যাবে বলে আমি মনে করি। তো আশা করি গতকালের মিটিংয়ের যেই আপডেটগুলো আমি যতদূর জানতে পেরেছি, আমি আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। সামনের মিটিংয়ে হয়তো বা আমরা আরও বিস্তারিত আরও কিছু আপডেট হয়তো বা পাবো। তো আমি যদি একে একে একটু রিভিউ করি যে গতকালের মিটিংয়ের থেকে আমরা যতদূর জানতে পেরেছি, একটা হলো প্রতি শনিবারে না হলেও অন্তত সপ্তাহ 15 দিন পর পরই শনিবারেই মিটিংয়ের জন্য পরিচালনা পরিষদ সভায় ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং ডেলং হয়তো বা ওদিন অ্যাক্টিভিটিস হবে, সকাল থেকে বিকাল পর্যন্ত ওই যে সাব কমিটিগুলোর মিটিং, সন্ধ্যার দিকে হয়তো বা বোর্ড মিটিং, এভাবে হলে একদিনই 2টা কাজ হয়ে যাবে। এভাবেই হয়তো বা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আর কি। আরও কিছু কমিটি করা, আরও কিছু অ্যাক্টিভিটিস শো করা, এটাও আর একটা পয়েন্ট। অডিট মাহবুবকে নিয়ে আসার একটা বিষয় দেখলাম, এটা একটা পয়েন্ট। তারপর বৈশাখী টিভির খরচাপাতি গত 10 বছরে যেভাবেই করেছেন না কেন সেটার ভাউচার চাওয়া হয়েছে সিরাজুম মনিরের কাছে, এটাও গতকালের বোর্ড মিটিংয়ের আর একটা আপডেট। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ম্যান্ডেটরি সিগনেটরি, যেটা সেই সিগনেটরির বিষয়ে একটা অচল অবস্থা ছিল, সেটাও গতকালকে একটা সিদ্ধান্তে আসা হয়েছে। সেটাও সামনে হয়তো বা আমরা আরও কার্যকরী পদক্ষেপ দেখতে পারবো। তারপরে সম্পত্তিগুলো 2000 লিমিটেডের নামে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলো ভোগ দখলকারী যারা আছেন তাদের কাছে চিঠি পাঠানোর একটা বিষয়, সেগুলো নিয়েও একটা সিদ্ধান্তে আসা হয়েছে। তো সব মিলে এই অনেকগুলো স্টেপ কিন্তু নেওয়া হয়েছে। অতএব যত দিন যাবে ততই কাজের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই কারণে বর্তমান পরিচালনা পর্ষদের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে এবং তাদের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। শারীরিক উপস্থিতি দিয়ে এবং নৈতিক সমর্থন দিয়ে তাদের হাতকে আমরা যত বেশি শক্তিশালী করব, তত বেশি ওই বাটপারদের নোংরামি বন্ধ হবে এবং তাদের শয়তানি বন্ধ হবে। তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর আলিস সেন্টারে এখন যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনাল অ্যাক্টিভিটিস চলছে মালিক পক্ষের অবস্থান থেকে, তো পাশাপাশি ডিস্ট্রিবিউটরদের অবস্থান থেকেও যদি কিছু সাংগঠনিক কার্যক্রম শুরু করা যায়, সেক্ষেত্রে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। তো এই ক্ষেত্রে আমি ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের দায়িত্বশীলদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে ডিস্ট্রিবিউটরদেরকে নিয়েও যদি কিছু কার্যক্রম শুরু হয়, সেক্ষেত্রে আমাদের কাজ আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।
তো এই ছিল আজকে মূলত বেসিক আপডেট। আর আমাদের ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির যে বেসিক কার্যক্রম, যেমন 10 জন করে বিনিয়োগকারীর তথ্য আপনাদের মাধ্যমে উপস্থাপন করা, সেগুলো আমরা উপস্থাপনের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। এগুলো আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব। এর বাইরে আমাদের আরও বেশ কিছু কার্যক্রম, যেমন লাইভ প্রোগ্রামে অতিথিদেরকে নিয়ে আসা, সেগুলোর কাজও আমরা চালাচ্ছি। সামনে আমরা আরও বেশ কিছু কার্যক্রম পরিবেশন করব। সবই ধারাবাহিকভাবেই ইনশাল্লাহ চলবে। আর ডেস্টিনি মুভমেন্ট নামের যে কর্মসূচি, এটি আসলে ব্যক্তিগতভাবে এটা আমার কোনো ব্যক্তিগত কর্মসূচি নয়, এটা আমাদের 45 লক্ষ মানুষের কর্মসূচি। এখানে আমাদের মূল লক্ষ্যই হলো ডেস্টিনির কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিনিয়োগকারীর পক্ষ থেকে আমাদের যা যা ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকাগুলো নেওয়া। আরও বিনিয়োগকারী যারা আছেন, আমিও আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও আপনাদের অবস্থান থেকে যদি অ্যাক্টিভিটিস শুরু করেন, সেটা প্রতিষ্ঠানের জন্য আরও মঙ্গলময় হবে বলে আমি বিশ্বাস করি। আর সবশেষ দালালদেরকে বলবো, রফিকুল আমিনের দালালদেরকে বলবো যে প্রোগ্রামে আপনারা জামিনের বিষয়, মামলার বিষয়, এগুলো নিয়ে লাইভ টাইপ করতেছেন। বর্তমান বোর্ডের কাজটাজ নিয়েও একটু লাইভ টাইপ করেন আর কি। বর্তমান বোর্ডের বিষয়গুলো ভালো করে মূল্যায়ন করেন, তাইলে বুঝতে পারবেন যে আপনাদের আর তামসা করার সময় নাই, তামসা করার দিন শেষ আলহামদুলিল্লাহ। অতএব একাত্ম হয়ে 2000 লিমিটেডের সমস্যা সমাধানের জন্য সবাই কাজ করেন এবং নোংরামি এবং তামসা বন্ধ করেন। তো বিনিয়োগকারী হিসেবে আপনারা যারা আছেন সবাইকে বলবো, আমরা সবাই জাস্ট যারা যারা অবস্থান থেকে শুধু আমরা সচেতন থাকলে ইনশাল্লাহ হবে। আমাদের গাড়ি রানিং, শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে আশেপাশে কোনো গাড়ির সাথে যেন আমাদের গাড়ির ধাক্কা না লাগে, গাড়িটা যেন সোজা সুন্দরভাবে যেন গন্তব্যে পৌঁছে যায়। আর আমাদের বর্তমান পরিচালনা পর্ষদকে বিনিয়োগকারী হিসেবে আমরাই প্রোটেস্ট করব ইনশাআল্লাহ, এবং এইটার মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব বলে আমি বিশ্বাস করি। সব কাজ আরও গতিশীলতার সাথে এগিয়ে যাক, এই প্রত্যাশা রেখে আজকের ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির এই লাইভটি এখানে শেষ করছি। নেক্সট লাইভে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।